সৈকতের মুখটা রক্তশূন্য হয়ে গেল যেন। ততক্ষণ নাহিদ অন্তরও পড়ার টেবিল ছেড়ে উঠে এসেছে। রুবাবের কথা শুনেই আতঙ্কিত হয়ে পড়ল ওরা। সৈকত চোখ তুলে একবার চাইল ওদের দিকে। ওরা ইশারা করলো, এখন জানাস না, আরো কদিন সময় নেই, মুনকে জানা, তারপর রুবাবকে জানাস। সৈকত চোখ ফিরিয়ে চাপা শ্বাস ফেলল। লুকানোটা ওর খারাপ লাগছে। উদাস হয়ে ভাবল কিয়ৎক্ষণ, বন্ধুর থেকে কথা লুকানোটা ওর খারাপ লাগছে। সৈকত স্পষ্টভাবেই লুকোচুরির অভ্যেস নেই ওর। প্রেম সাগরে ডুবে বন্ধুর আড়ালে এই লুকোচুরির খেলা চালাতে গিয়ে নিজেকে খুব নগণ্য লাগছে। সত্য কখনো ঢাকা থাকে না, এই কথাটাও থাকবে না। রুবাবের কানে কোনো না কোনোভাবেই চলে যাবে। রুবাব যদি অন্য কারো কাছ থেকে শুনে, তবে ঘটনা আরও খারাপ হবে। তার চেয়ে ভালো ওর কাছেই শুনুক। একদিন যেহেতু বলতেই হবে, তবে আজই বলুক, অন্তত মনের বোঝা হালকা হোক। হাজার ভাবনায় মত্ত সৈকত। রুবাব এবার নরম সুরে বলল, কিরে বল, কি হয়েছে? সিরিয়াস কিছু? যতই সিরিয়াস কেস হোক আমি থাকবো তোর পাশে। সৈকত বন্ধুর চোখে তাকালো। পাশে থাকবি? রুবাব বিরক্ত স্বরে বলল, না, আমার বাপ থাকবে। নাটক বাদ দিয়া বল, কি হয়েছে তোর? তুই তো অঘটন ঘটানোর মানুষ না। গ্রামে কিছু হয়েছে, জাস্ট একবার কাহিনী ক, বাকিটা আমি দেখব। রুবাব ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠল বন্ধুর চিন্তায়। কপালে ভাঁজ, স্বরে ভীষণ ভরসা। মনে হয় যে বন্ধুর জন্য জীবনও দিতে পারবে। ওর কথায় ভরসা পেল সৈকত। নাহিদ অন্তরকে ইশারা করলো। ওরা রুম ছাড়ল। দুই বন্ধু একা হয়ে পড়ল। মাঝে দাঁড়ালো নীরবতা। রয়ে শুয়ে সৈকত বলল, পুরো কথা না শুনে রিয়্যাক্ট করবি না, ঠিক আছে? রুবাব ভয় পেল। বেশি খারাপ কিছু হয়েছে? সেটা তুই কিভাবে রিয়্যাক্ট করবি তার উপর ডিপেন্ড করবে। রুবাব ভ্রু কুচকাল। আমার উপর কেন ডিপেন্ড করবে? ঝেড়ে কাস। শালা, আমাকে বলতে তো দিবি। সিরিয়াস মুহূর্তেও রুবাব মজা ছাড়ল না। শালা রাখবি না, আমার বোন বিয়া দিব না তোর কাছে। অবচেতন মনে সৈকত বলল, দিয়া দে, ট্রাস্ট মি, আমি ওর খুব ভালো রাখবো। রুবাব ভাবল সৈকত মজা করছে। রাগ নিয়ে চাইল। বোন নিয়ে মজা করবি না। সৈকত গম্ভীর মুখে বলল, আমি মজা করছি না, আমি সিরিয়াস। কোন ব্যাপারে সিরিয়াস তুই? সৈকত ক্ষীণস্বরে বলল, মনের ব্যাপারে। বোনের নাম শুনেই রুবাবের চোয়াল গম্ভীর হয়ে গেল। এখানে মুনের কথা আসছে কেন? তোর কাহিনী কি বলতো? সৈকত নিচের দিকে তাকিয়ে নমনীয় স্বরে বলল। মনের প্রতি আমার ফিলিংস হয়ে গেছে। রুবাবের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। এত অবাক হলো, খানিকক্ষণ কথাই বলতে পারবো না। অবিশ্বাস্য চোখে চেয়ে রইল। খানিক বাদে কিছুটা জড়িয়ে বলল, হোয়াট? মাথা ঠিক আছে তোর? এবার বন্ধুর চোখে চোখ রাখলো সৈকত। দৃঢ় স্বরে বলল, আমি সজ্ঞানে বলছি, আমি মনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। প্রসঙ্গ যখন মন হয় তখন বাকি সব বাদ হয়। বোন অন্তপ্রাণ রুবাব বোনের কথা আসতেই সব ভুলে যায়। ভাবনা এলোমেলো হয়। বোনকে নিয়ে একটা কটু কথা শুনতে পারে না। বোনের দিকে বন্ধুর নজর দেওয়া মেনে নিতে পারে না। সবসময় বোন বোন বলে শেষে এই নজরে দেখা বিষয়টা নিতে পারল না রুবাব। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বন্ধুর কলার ধরে ফেলল। আমার বোনের দিকে নজর দেওয়ার সাহস কিভাবে হয় তোর? ওর সাথে কি সম্পর্ক তোর? আমার অগোচরে তুই আমার বোনের সাথে? ছি, ভাবতেই রাগ লাগছে। চেঁচিয়ে উঠল রুবাব। ওর চোখে বন্ধুর জন্য বিতৃষ্ণা স্পষ্ট। সৈকতের বুকে কাঁপন ধরল। সে শান্ত স্বরে আত্মপক্ষ সমর্থনে বলল, তুই ভুল বুঝতেছিস, ফিলিংসটা জাস্ট ওয়ান সাইডেড। মন জানে না। শুধুমাত্র বন্ধুত্বের দোহাই দিয়ে আমি আমার সব ফিলিংস দাবিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি শেষ অবধি মনের সাথে জিততে পারিনি। মনের জন্য ফিলিংস হয়ে গেছে, ট্রাস্ট মি। অত কৈফত শুনবার অবস্থায় নেই রুবাব। সে রাগে গড়গড় করছে, কিছুতেই মানতে পারছে না ব্যাপারটা। সৈকত বসা ছিল চেয়ারে, টেনে দাঁড় করিয়ে চেঁচিয়ে উঠল। তুই বন্ধুত্বের এই প্রতিদান দিলি? ও চেঁচামেচিতে ভয়ে দৌড়ে এলো নাহিদ অন্তর। রুবাবের হাতে তখন সৈকতের শার্টের কলার। দেখি অন্তরাত্মা কেঁপে উঠল, তড়িঘড়ি করে ছাড়ালো। নাহিদ থমকে উঠল। রুবাব, কি করছিস? পাগল হয়ে গেলি? রুবাব রাগে অগ্নিশর্মা হয়ে বলল, আমি না, এই শালা পাগল হয়ে গেছে। ওর সাহস কি করে হয় আমার বোনের সম্পর্কে এমন কিছু ভাবার? রুবাব আবারও তেড়ে এলো। অন্তর সৈকতের সামনে এসে বলল, মাথা ঠান্ডা কর, বসে কথা বলি।
রুবাব হুঙ্কার ছুড়ল। এই শালার সাথে আজকের পর থেকে আমার কোনো কথা নেই, শেষ। সৈকত নির্বাক হয়ে চেয়ে রইল। নাহিদ রুবাবকে অন্যদিকে টেনে নিল। রুবাব শান্ত হ। একটা ছোট্ট বিষয় আমাদের এত বছর বন্ধুত্ব শেষ করবি না। রুবাব শান্ত হলো না, আবারও চেঁচিয়ে উঠল। যে বন্ধুর কাছে আমার বোন সেফ না, সেই বন্ধুর দরকার নেই আমার। পরপরই সৈকতের দিকে তাকিয়ে ক্রূর চোখে শাসালো। আমার বোনের থেকে দূরে থাকবি, আর কখনো এমন কথা নিয়ে আমার সামনে আসবি না। আমি জীবিত থাকতে তোর কাছে আমার বোন বিয়ে দেব না। খানিক আগে সৈকতের পাশে থাকার বুলি আওড়ানো বন্ধুটা ওকে নিঃসঙ্গ করে হনহন করে বেরিয়ে গেল। কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল সৈকত। নাহিদ অন্তর চোখে সর্ষে ফুল দেখলো যেন। কাকে কিভাবে বোঝাবে? হ্যাঁ, যাই হোক, ওদের বন্ধুত্বে ভাঙন ধরানো যাবে না। দুজন বেঁকে গেছে, ওরা তো ঠিক আছে, ওরা ঠিক করবে সব। নাহিদ অন্তরকে বলল। তুই সৈকতকে দেখ, আমি রুবাবকে দেখছি। নাহিদ দৌড়ে রুবাবের পিছু নিল। অন্তর সান্ত্বনার বুলি হাতে বসলো সৈকতের পাশে। সৈকতের দেহ তখন হারানোর ভয়ে অসার। চোখে ভাসছে মনের মুখখানা, কানে বাজছে হৃদয় আর বন্ধুত্ব ভাঙার গান। শ্রাবণের মধ্যবেলা গম্ভীর বদনে বসা সৈকত, চোখের শিরায় রক্তিম আভা, কপালের রক ফোলা, চোয়ালে বিষণ্ণতা। সবসময় পরিপাটি চুল আজ বড্ড অগোছলো। শুধু চুল নয়, অগোছলো সৈকত নিজেও। রুবাবের প্রতিক্রিয়া দেখার পর গেল দুদিন, দুদণ্ড শান্তি পায়নি। ঘুমটি নামেনি চোখে, করণীয় নিয়েও শঙ্কিত। বন্ধুর কথা ভাবলে মনে হচ্ছে বন্ধুর জন্য অমন একাট্টু আবেগ ভোলাই যায়। কিন্তু মনের কথা ভাবতে গেলে ভাবনারা এলোমেলো হয়ে যায়। মেয়েটা যেন ওর মন মস্তিষ্কে মিশে গেছে। সর্বক্ষণ খেয়াল আসে ওকে ভুলে যাবে, পারবে। পারার চেষ্টা মাথায় আনতে শ্বাস ভারী হচ্ছে যেন। কীভাবে ভুলবে সে? কী পরিণতি হবে তার? ভাবনারা দিশেহারা, উদাস মন কত কি ভেবে যাচ্ছে। ঘরে দরজা লাগানো, কড়া নাড়ছে কেউ। রুক্ষ কণ্ঠে বলছে, সৈকত, মাইয়া মাইনষের মতো দিন দুপুরে দরজা লাগাইয়া রাখছিস কেন? দরজা খুল। শটটা অন্তরে। সেই সকাল থেকেই ডাকছে ওরা। বন্ধুর বিরহে অস্থির ওরা, কিন্তু কিচ্ছু করতে পারছে না। সেদিন নাহিদ রুবাবের সাথে কথা বলতে গিয়েছিল। রুবাব উল্টো রাগ ঝেড়েছে নাহিদের উপর। কারোর সাথে কথা বলছে না, ফোন দিলেও তুলছে না। রুবাবের গম্ভীরতা সৈকতের অস্থিরতার মাঝে নাহিদ অন্তরকে কষ্ট দিচ্ছে। সবসময় হাসিখুশিতে ভরপুর সার্কেলটায় হঠাৎ যেন মন খারাপের সুর তুলেছে। ভাঙনের আঁচ লেগেছে। বিধ্বস্ত সৈকত হঠাৎ দৌড় দিয়ে বসায় ভীত ওরা। হতাশায় কিছু কৈটরে বসলে নাহিদ ভীত স্বরে ডাকলো। সৈকত! জবাব এলো না। নাহিদ এবার ফোন দিল, বেজে কেটে গেল। ভয় বাড়ল কড়া নাড়ার শব্দ। অন্তর বলল, সরি, তুই ভাবিস না যে আমরা দয়ার মতো দরজা ভাঙবো। অত শক্তি নেই। দরজা খোল, নয়তো মিস্ত্রি এনে দরজা ভাঙবো। অন্তরের হেলিপনায় কাজ হলো না। এবার কপালে চিন্তার ভাঁজ পড়ল অন্তরের। চোয়াল শক্ত হলো, ধীরে বলল, তখন মিস্ত্রির টাকা কিন্তু তুই দিবি। প্লিজ দোস্ত, বেরিয়ে আয়। আমি রুবাবের সাথে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে। দরজা খুলল না এবারও। ভয়ের হৃৎপিণ্ড গলায় এসে ঠেকেছে যেন। নাহিদ কাপা স্বরে বলল, সৈকত, ঠিক আছিস তুই? এবার জবাব এলো গম্ভীর মুখে। মরি নাই এখনো, কুলখানি খাওয়া হচ্ছে না তোদের? হুট করেই প্রসন্ন হলো দুই বন্ধু। স্বস্তির নিঃশ্বাস পেল। বার কয়েকের অনুরোধে দরজা খুলল সৈকত। হুড়হুড় করে ঘরে ঢুকলো ওরা। অন্তর বলল, মরার চিন্তা মাথায় এলে আমাকে বলবি, কুলখানির মেনু তৈরি করতে হবে। অন্তরের বুক কাঁপা বন্ধ হয়নি তখনও, অথচ দিব্যি খেয়ালি করে যাচ্ছে। নাহিদ এসে সৈকতের পাশে বসলো। সালা ভয় পাই দিছস। চল ওঠ, লাঞ্চ করবো একসাথে। সৈকত নড়ল না, চলল না, উঠলও না। উদাস চোখে চেয়ে রইল জানালা গড়িয়ে বাইরের দিকে। ও দৃষ্টির মাঝে আকাশ কালো করে বৃষ্টি নামল। সকাল থেকে রোদ ছিল, এখন হঠাৎ বৃষ্টি। সৈকত স্থির চোখে বৃষ্টি দেখছিল। আকস্মিক ওর মস্তিষ্কে অন্য এক খেয়াল এলো। তড়িৎ উঠে গেল, আলমারির উপর রাখা গোটানো ছাতা নিয়ে এক প্রকার দৌড় দিল। চোখের পলকে উঠাও। খানিক বাদে দরজা বন্ধ করার শব্দ এলো। ঘটনার আকস্মিকতায় নাহিদ অন্তর থ বনে গেল। সৈকতের এহেন কাণ্ডের কারণ বোধগম্য হচ্ছে না কারোরই। অন্তর দ্বিধান্বিত স্বরে বলল,
এটা কি হলো? নাহিদ সূক্ষ্ম চোখে এদিক ওদিক তাকালো। তারপর ঘটনা আঁচ করে হেয়ালি করে বলল। রোমিও ছুটিছে জুলিয়েটের মাথায় ছাতা ধরতে। অন্তর ঘাড় ঘুরিয়ে বাইরে চাইল। বৃষ্টি দেখে ভ্রু নাড়ালো। মনে ইউনিভার্সিটি ওদের বাসার কাছে, সেদিকেই ছুটছে সৈকত। খানিক বাদে ভীত স্বরে বলল। যদি রুবাবও যায়? নাহিদ আতঙ্কিত হলো। সর্বনাশ! রুবাব যা খেপে আছে, সৈকতকে মনে আশেপাশে দেখলেও আজ রক্ষা নেই। অন্তর বিরক্ত নিয়ে বলল। শালার জিন্দেগানি দারোয়ানের মতো হইয়া যাইতাছে, খালি পাহারা দিতাছি, চল। দুই বন্ধু গেল, বাকি দুই বন্ধুর দ্বন্দ্ব নিরসন। কপালে চিন্তার ভাঁজ ফেলে বারান্দায় এসে দাঁড়িয়েছে মন। সবে ক্লাস শেষ হয়েছে, বাসায় ফিরতে হবে, কিন্তু বাইরে ঝুম বৃষ্টি। ছাতা নেই সাথে, কিভাবে বাসায় ফিরবি সেই চিন্তাটি ঘুরছে মাথায়। এক পর্যায়ে বৃষ্টি মাথায় নিয়ে পা বাড়ালো। পথিমধ্যেই ও চিন্তিত বদনের চিন্তা নিরসন করতে হাজির হলো এক সুদর্শন মুখ। মাথার উপর ছাতা ধরে বলল। ছাতাটা নিয়ে যাও। বলেই ছাতার হাতল বাড়িয়ে দিল। আকস্মিক আগন্তককে দেখে বেশ চমকালো মন। হতভম্ব হয়ে রইল কিছুক্ষণ, তারপর বিস্মিত হয়ে বলল। সৈকত ভাইয়া। সৈকত সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেল। কীর্তি বলল। ছাতা নাও। মন ধাতস্থ হয়ে বলল। লাগবে না, আমি চলে যেতে পারবো। সৈকত গম্ভীর মুখে বলল। ভিজতে হবে না, অসুখ হবে। মন কি ভয় পেল? কে জানে। বিরক্তি করবার সাহস পেল না, ছাতার হাতল ধরল। মনের মনে প্রশ্ন জাগলো। ভাইয়ার গার্লফ্রেন্ডকে সাথে দেখা যায় না কেন? মন সন্ধিহান চোখে তাকালো। সেই দৃষ্টির মাঝেই সৈকত ঘাড় ঘুরিয়ে চাইল। গভীর চোখে কেমন করে তাকালো। মনের অন্তরাত্মা কেঁপে উঠল। চোখ ফেরালো। সৈকত ফেরালো না, চেয়ে রইল, পরখ করল। মনের চোয়ালে বিষাদের রেখা আছে কিনা। যাই বলো, রুবাবুকে বকেছে কিনা। সৈকত বলল। ভালো আছো? মন মাথা নাড়ল। সৈকত আবারও বলল। সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই তো? মন এবারও মাথা নাড়ল। সৈকত স্বস্তির নিঃশ্বাস ফেলল। মন এক পলক চাইল সৈকতের পানে, তারপর বলল। আপনি কি অসুস্থ? সৈকত সামনে থেকে চোখ সরিয়ে চাইল আবার। একটুখানি হাসল। অসুস্থ তো বটেই। কি হয়েছে আপনার? হৃদরোগ হয়েছে আমার। মন বলল। মেডিসিন নিয়েছেন? সৈকত মনের দিকে তাকে প্রসন্ন স্বরে বলল। মেডিসিন নেওয়া যাচ্ছে না। কেন? খুব এক্সপেন্সিভ। সৈকত দীর্ঘশ্বাস ফেল, উত্তর দিল না। ওর জীবনটা বড্ড টানাপোড়েনের আছে। একদিকে বন্ধু, অন্যদিকে ভালোবাসা। তাকে বাদ দিবে? ওরা গেটের কাছে এসে পড়েছে। সৈকত ছাতা থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো। বৃষ্টি মাথায় নিয়ে গাড়ি ঠিক করে দিয়ে বলল। ভালো থেকো সবসময়। মনকে কিছু বলার সুযোগ না দিয়ে বৃষ্টি মাথায় নিয়ে চলে গেল সৈকত। মন অবাক হয়ে চেয়ে রইল তাকে বৃষ্টি আড়ালে করে, স্বয়ং বৃষ্টিতে মেখে চলা মানুষটার পানে। হুট করেই আসলো কেন? গার্লফ্রেন্ডকে না দিয়ে তাকে দিল কেন? কত প্রশ্ন ঘুরছে মাথায়। বৃষ্টি স্নাত রাস্তায় আনমনা হাঁটছে সৈকত, উদাস বিষণ্ণ হয়ে। চারদিকে খেয়াল নেই। দূর থেকে খেয়াল করলো অন্তর নাহিদ। দৌড়ে গেল। অন্তর বলল। কই যাস? সৈকত অবাক হলো। তোরা এখানে? নাহিদ বলল। তুই যেখানে আমরাও সেখানে। বাইক নিয়ে আসছি, চল বৃষ্টিতে ভিজে লং ড্রাইভে যাবো। সৈকত বেশ বুঝলো বন্ধুরা ওকে একা থাকতে দেবে না। এটা বন্ধুত্বের সংজ্ঞা বহির্ভূত। সমীকরণ মিলাতে প্রতিক্রিয়ায় বাসায় পৌঁছালো মন। বসার ঘরে দেখা হলো রুবাবের সাথে। ছাতা নিয়ে বেরোচ্ছে কোথাও। মনকে দেখে বলল। এসে গেছিস? আমি তোকে আনতে যাচ্ছিলাম, আসতে সমস্যা হয়নি তো? মন হেসে বলল। না। এতক্ষণ রুবাবের খেয়াল হলো মনের হাতের ছাতা থেকে। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। এমন একটা ছাতা সৈকতের আছে। এটা কি সৈকতের ছাতা? সৈকত দিয়েছে? তবে কি মনের সাথে সৈকতের? কপালের রগ ফুটে উঠল রুবাবে। স্বর গম্ভীর হলো। তোর হাতে ছাতাটা কার? আমাদের বাসার মতো তো লাগছে না। রুবা বোনকে যাচাই করছে। মনের সত্য মিথ্যার কথার ভিত্তিতে থলের বিড়াল বেরিয়ে আসবে। মন প্রসন্ন মনে বলল। এটা সৈকত ভাইয়ার। রুবাবের গোয়েন্দা ভাবনা গাঢ় হলো। সৈকতকে পেলি কোথায়?
ভার্সিটিতেই। আমি বৃষ্টিতে ভিজে চলে আসছিলাম, পথের মধ্যে কোথা থেকে সৈকত ভাইয়া এসে ছাতাটা দিয়ে গেল, গাড়িও ঠিক করিয়ে দিয়েছে। সরল মনে বলল মন। আম, রুবাব স্বর গম্ভীর থেকে গম্ভীর হলো। একসাথে এসেছিস তোরা? না, সৈকত ভাইয়া তো আমাকে ছাতা দিয়ে ভিজে ভিজে চলে গেছে। থেমে দ্বিধান্বিত মনে বলল, বুঝলাম না ভাইয়া, ছাতাটা উনি ওনার গার্লফ্রেন্ডকে না দিয়ে আমাকে কেন দিল? রুবাব বিস্মিত হয়ে বোনের দিকে তাকিয়ে আছে। মনের চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। সৈকতের প্রতি কোনো ভাবও নেই, ভয় দেওয়ার অনুভূতি কিছুই নেই। সৈকতের সাথে কোনো সম্পর্ক থাকলে ভাইয়ের কাছে এত স্বাচ্ছন্দ্যে বলতে পারতো না। এর মানে কি সত্যি মন জানে না? অনুভূতি একতরফা। সৈকতের গার্লফ্রেন্ড বেলি কোথায়? তোমার বন্ধু, তুমি জানো না? আশ্চর্য, সৈকত ভাইয়ের গার্লফ্রেন্ড আমাদের ভার্সিটিতে পড়ে। কে বলেছে তোকে? সৈকত ভাইয়া বলেছে, উনি তো প্রায় ভার্সিটি যায় গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তুমি জানো না? রুবাব খুব ভালো করেই বুঝেছে সৈকত মনকে ছাতা দিতেই গিয়েছে। তবে মন গার্লফ্রেন্ডের কথা বলছে কেন? কোন গার্লফ্রেন্ড? সৈকত তো মনকে ভালোবাসে, তবে মন কার কথা বলছে? রুবাব ভ্রু গেল। মন অবাক হলো। রুবাবে চল শক্ত হলো। বলল, এত কিছু জানিস, নাম জানিস না? জানি তো, খুব সুন্দর একটা নাম। কি যেন নামটা? মন মনে করার চেষ্টা করলো। খানিক বাদে বিজয়ী হেসে বলল, মনে পড়েছে, ভাইয়ার গার্লফ্রেন্ডের নাম চন্দ্রকথা। চন্দ্রকথা নামটা বার দুয়েক আওড়ালো রুবাব। এর মাঝেই ওর কুচকে থাকা ভ্রু সোজা হলো। মন বুঝতে না পারলেও সে বুঝে ফেলল নামের মর্মার্থ। পরপরই বোনের দিকে রেগে তাকালো। ইডিয়েট! মন নিজ মনে মনে বলে গেল, অবাক করা বিষয় কি জানো? মেয়েটা আমার মতো দেখতে, আমার ভার্সিটিতে পড়ে, তাই ভাইয়া আমাকে দেখলে মাঝে মধ্যে চন্দ্রকথা বলে ডেকে ফেলেন। আমি ভাইয়াকে বলেছিলাম ভাইয়ার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় হতে। আমার মতো দেখতে মেয়েটাকে দেখার খুব ইচ্ছে করছে। তুমি দেখোনি? রুবাব নিশ্চিন্ত হলো মন সৈকতের অনুভূতি সম্পর্কে অবগত নয়। অবাক হলো সৈকত এত কিছু করে ফেলেছে, মন টেরও পায়নি। মেরানা আশেপাশের ছেলেদের চাহনি দেখেই তার মনোভাব বুঝতে পারে, মন পারেনি। চন্দ্রকথা নামটা নিয়ে একটা ভাবলেই তো ধরতে পারত। চন্দ্র মানে চাঁদ, চাঁদ মানেই মন। সৈকত ওকে মিন করছে। তারা বুঝে এই মেয়ে সৈকতকে গিয়েই বলছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করাতে। রুবাব ফোঁস করে নিঃশ্বাস ফেলে ধমকে উঠল। বেকু! হনহন করে রুমে চলে গেল রুবাব। মন ভ্রু কুচকে চেঁচালো, এই ভাইয়া, তুমি আমাকে বেকুব বলে কেন? কি করেছি আমি? পাই পাই করে নিষেধ করার পরও সৈকতের মনের কাছে যাওয়াকে কেন্দ্র করে ফিরতি দ্বন্দ্ব বেঁধেছে সৈকত রুবাবের মাঝে। মূলত দ্বন্দ্বটা একতরফা। রুবাবের পক্ষ থেকে সে ফোন দিয়ে দফা করছে বন্ধুর। তাদের মাঝে কি কথা হয়েছে জানে না নাহিদ অন্তর। শুধু সকাল সকাল সৈকতকে তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে যেতে দেখেছে। পেছন ফেলে গেছে বন্ধু ভালোবাসা, নিরুদ্দেশ্য হয়ে গেছে। বলা হয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না। এই প্রবাদ যেন এই পর্যায়ে ক্ষুণ্ণ হলো। এক বন্ধুর জন্য থেমে গেছে বাকি 3 বন্ধুর জীবন। নাহিদ পড়ায় মনোযোগ দিতে পারছে না, অন্তরের মুখে হেয়ারি আসছে না। স্মৃতিবহুল বাসাটায় মন টিকছে না, টঙের দোকানে চায়ের কাপে আড্ডা বসছে না। জোর করে নিজেদের হাতে চায়ের কাপ ধরিয়ে দিলেও চায়ের কাপ শেষ হচ্ছে না। 2 চুমুকের পর সৈকতের শূন্যদেশে মুখ আধার করিয়ে উঠিয়ে দিচ্ছে মহল থেকে। কিছুই হচ্ছে না নাহিদ অন্তরের জীবনে। নিত্য রুটিন যেন এলোমেলো হয়ে গেছে। কাজ বলতে খানিক বাদে বাদে নিরুদ্দেশ বন্ধুর ফোনে কল দেওয়া, বন্ধ পেয়ে হতাশ শ্বাস ফেলা, কিংবা সৈকতের ছোট ভাইকে কল দিয়ে জানা সৈকত সেথায় গিয়েছে কিনা। ব্যর্থ উত্তরে দীর্ঘশ্বাস ফেলাই যেন এখন মুখ্য কাজ। সৈকত, সে তো নিরুদ্দেশ, কোথায় আছে কেমন আছে কেউ জানে না। আর ওদের বন্ধুতে ভাঙন ধরানো ছেলেটা কি নির্বিকার? সে কি পারছে স্বস্তির নিঃশ্বাস ফেলতে? উত্তরটা নেতিবাচক। রুবাব গম্ভীর তবে নির্বিকার নয়। মনের অস্থিরতা তারও আছে, কিন্তু রাগ সব দাবিয়ে দিচ্ছে। বন্ধুদের কারোর সাথে যোগাযোগ নেই তার, এ মুখও হচ্ছে না। জানা নেই সৈকতে নিরুদ্দেশ সভার সংবাদ। তাকে আজকাল হরহামেশাই বাড়িতে থাকতে দেখা যাচ্ছে। বোনের উপর নজর রাখছে, বোনকে ভার্সিটি ছেড়ে আসছে আবার নিয়ে আসছে।
আজ অনেক দিন বাদে বাসা থেকে বেরিয়েছে সেজুতি। সাদাফ তদন্তের খাতিরে ঢাকার বাইরে গিয়েছে আজ ভোরেই, ফিরবে 2 দিন বাদেই। সেজুতি যেন এরই অপেক্ষায় ছিল। বেলা গড়াতেই মুখ ঢেকে বেরিয়েছে। তৎপর প্রেমিককে আসতে বলে অপেক্ষায় বসছে রেস্টুরেন্টে। বহুদিন বাদে প্রেয়সীর সান্নিধ্যে আসার তাড়নায় এক ছুটে হাজির হয়েছে রুবাব। রেস্টুরেন্টের সামনে বাইক পার্ক করে এক প্রকার দৌড়ে এসে ঢুকেছে রেস্টুরেন্টে। অস্থির চোখে এদিক ওদিক খুঁজে কাঙ্ক্ষিত মুখখানা দেখেই হাঁটার গতি বাড়ালো। এসে থামলো সেজুতির সামনে। নিশ্চুপ দাঁড়িয়ে দেখলো কিছুক্ষণ। অস্থির শ্বাস পড়ছে ঘন ঘন। প্রেমিকের অমন অস্থিরতা দেখে একগাল হাসল সেজুতি। চোখ মুগ্ধতা ঢের তারও। হেসে বলল, বসে দম নাও। রুবাব বলল, প্রেয়সীর পানে চাইল, চেয়ে রইল। তারপর আকস্মিক ঝুঁকে সেজুতির হাত টেনে নিল মুঠোয়। ভালো মন্দ জিজ্ঞাসার বালাই না করে আবেগীয় স্বরে বলল, চলো আমরা বিয়ে করে ফেলি। একবার বিয়েটা হয়ে গেলে আমি তোমাকে এক মুহূর্ত কাছছাড়া করব না। প্রেমিক হিসেবে রুবাব বরাবরই অস্থির। মুখে লাগাম নেই, নেই ভয়ডর। সব কিছুর ঊর্ধ্বেই তার আবেগীয় প্রেয়সী। তা ক্ষণে ক্ষণে অনুভব করে সেজুতি। এই অনুভূতি হৃদয়ে সুখের দোলা দেয়। সেজুতি ভালো জানে এখন যদি সে হ্যাঁ বলে, রুবাব সত্যি সত্যি আজ বিয়ের ব্যবস্থা করে ফেলবে। সেজুতি প্রসন্ন হাসল, কৌতুক করে বলল, বিয়ে করতে তো আমার আপত্তি নেই, কিন্তু বেকার যুবকের কাছে যে আমার ভাই আমার হাত তুলে দিবে না। ভাই শব্দটা কানে আসতে নাক ফুলালো রুবাব। ফোঁস করে বৃতৃষ্ণা সুরে বলল, তোমার ধুরুন্ধর ভাই এমনি যে আমার কাছে তোমাকে দিবে তারও নিশ্চয়তা নেই। ছ্যাঁকা খেয়ে প্রেমের চিরশত্রু হয়ে গেছে তোমার ভাই। তার আশা বাদ দিয়ে চলো, আমি বিয়ে করে ফেলি। সেজুতি চোখ রাঙালো। ভাইয়াকে নিয়ে বাজে কথা বলবে না। দমল না রুবাব। ক্ষুদ্র স্বরে বলল, যে কুত্তার দৌড়ানি দিছে তারপর কোনো ভালো কথা আসছে না, দুঃখিত। সেজুতি সতর্ক করল, ওই ভাই ছাড়া গতি নেই তোমার। আমাকে বিয়ে করতে হলে আমার ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েই বিয়ে করতে হবে। আমার ভাই ছাড়া না বিয়ে আমি করছি না। রুবাব হতাশ শ্বাস ফেলল। এ তো ঘরের শত্রু বিভীষণ। থেমে সতর্ক করল, তোমার ভাই যদি নাম তুলে নিয়ে যাব তোমাকে, তবুও ছাড়বো না, মনে রেখো। পাগল প্রেমিকের পাগলামতে গা ভাসিয়ে হাসল সেজুতি। কোমল স্বরে আশ্বাস দিল, তুমি একটা চাকরি জোগাড় করো, তারপর ভাইয়ার সামনে আমি তোমাকে নিয়ে দাঁড়াবো। দেখবে ভাইয়া শুধু মেনে নিবে না তোমাকে, বরং নিজে দাঁড়িয়ে আমাদের বিয়ে দিবে। রুবাব নরম হলো, চাপা স্বরে বলল, তোমার ভাইয়ের এই গোয়েন্দাগিরি, এই লুকোচুরির দেখা, হুটহাট যোগাযোগ বিচ্ছিন্ন হয়, এগুলো ভালো লাগছে না আমার। আমার খুব ভয় লাগে যদি তোমাকে হারিয়ে ফেলি। সেজুতির মুখ থেকে হাসি সরছে না। এই দিলখোলা প্রেমিকের প্রেম দেখে আবেগে আপ্লুত সে। রুবাবের হাত দুখানা আঁকড়ে বলল, কথা দিচ্ছি হারাবো না। এই পাগল ছেলেটারই বউ হব। চাকরিটা পাওয়ার তীর। রুবাবের মুখ প্রসন্ন হলো। প্রেমের আলাপ এগুলো। এক পর্যায়ে কিছু মনে পড়ার ভানে সেজুতি ব্যাগ থেকে একটা ফোন বের করে রুবাবের হাতে দিল। ভাইয়া আমার ফোন ফেরত দিয়েছে, এখন আর এটার দরকার হবে না। রুবাব ফোনটা হাতে নিল, ভ্রু কুচকালো। প্রথমে চিনল না, পরে চিনল। এটা সৈকতের ফোন, যা সে রুবাবের পক্ষ থেকে সেজুতিকে দিয়েছিল। রুবাব ফোনটা উল্টে পাল্টে দেখল। সেই উল্টে পাল্টে যেন সৈকতের অবদানও স্মরণে এসে গেল। ওর প্রেমের পিয়ন হয়ে কত সাহায্য করেছে ছেলেটা। রুবাব আকস্মিক বিমর্ষ হলো। কপালে রাগ, ক্ষোভ, চিন্তা, অস্থিরতা দেখা গেল। ফিরতি পথে ফোন ফেরত দেওয়ার মনস্থির করলো, তবে সৈকতকে কল দিল না, বাসাও গেল না। সূক্ষ্ম রাগ তখনও ওকে তাড়িয়ে বেড়াচ্ছে। নাহিদকে কল দিয়ে গলির মোড়ে আসতে বলল। নাহিদ এলে কোনো ভনিতা ছাড়াই ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, এটা দিয়ে দিস। সৈকতের সাথে হওয়া দ্বন্দ্বের রেশ 2 বন্ধুর উপরেও পড়েছে। রুবাব নাহিদ অন্তরের সাথে কথা বলছে না। ওদের দোষ, ওরা যেন কেন সৈকতকে লাই দিল। এমন বৈরী আচরণের জন্য রুবাবের উপর ক্ষুব্ধ নাহিদ অন্তর। নাহিদ ফোন না নিয়ে গম্ভীর মুখে বলল, স্বার্থ উদ্ধার হয়ে গেছে তাহলে। বন্ধু রেহেন বাঁকা কথার মানে বুঝতে অসুবিধা হলো না রুবাবের, তবু অজানায় ভান ধরল। কিসের স্বার্থ? নাহিদ জমে থাকা রাগ উগরালো। তোরা সেজুদের প্রেমে যখন বিচ্ছেদ আসন্ন তখন সৈকত রিস্ক নিয়ে দেখা করিয়েছে তোদের। এই ফোনটা না হলে তোদের যোগাযোগ হতো? হ্যাঁ,
হতো না। এই ফোনে আলাপ করতে কোনো আপত্তি নেই তোর, ঠিকই তখন সায় দিয়েছিস, সৈকতের উপরে গা ভাসিয়েছিস, কিন্তু যখন ফোনের কাজ শেষ হলো তখন সব ভুলে গেলি। রুবাব চোখ লাল করলো। ওর হয়ে সাফাই গাইবি না। নাহিদও দমল না, দৃঢ় স্বরে বলে গেল, 100 বার বলবো, আমাদের সবার জন্য কি না করেছে সৈকত, হ্যাঁ? সব বিপদে পাশে থেকেছে, আমাদের কথা বাদ। কি না করেছে তোর জন্য, সব ভুলে গেলি? তুই সবসময় চেয়ে এসছিস তোর সালা যাতে তোর প্রতি দয়াবান হয়, সেই তুই সৈকতের প্রতি রুড হয়েছিস, হ্যাঁ? তাও তোর বোন, তাকে কার কাছে বিয়ে দিবি সে নিয়ে বলা অধিকার তোর আছে। বোন বিয়ে দিলে দিবি, না দিলে সরাসরি বলে দিবি, এমন রুড হলি কেন? রুবাব গমগমা স্বরে বলল। বন্ধু হয়ে ও আমার বোনের দিকে নজর দিল কিভাবে? নাহিদ বিরক্তির সাথে বলল, দেখ, কার প্রতি কার কখন ফিলিংস এসেছে বলা দায়। সৈকত তোর বোনের সাথে প্রেম করেনি, জাস্ট ফিলিংস তৈরি হয়েছে, বন্ধুত্বের দোহাই দিয়ে সেটা দমিয়ে রাখতে চেয়েছে ও, কিন্তু পারেনি। এই শহর থেকে পালিয়ে গ্রামে চলে গেছে, নিজেকে হাজার শাসন করেছে, ব্যর্থ হয়েছে শুধুমাত্র তোর কথা ভেবেই। নিজের ফিলিংস মনকে জানানোর আগে তোকে জানিয়েছে। ও প্রেম নয়, বিয়ের পর্বে যেতে চেয়েছে সরাসরি। একটা বার বোঝার চেষ্টা করেছিস ওকে তুই, হ্যাঁ? নিজের বেলাতে ঠিকই ওর হেল্প নিলি, যখন ওকে হেল্প করার সময় হলো তখন গা ছাড়া দিলি। বাহ! রুবাব অন্যদিকে ফিরে চাপা শ্বাস ফেলল। ওর সাথে মুনকে মানতে পারতেছি না। নাহিদ বোঝানোর চেষ্টা করলো। ছেলে হিসেবে সৈকত কি খারাপ, হ্যাঁ? এত বছর ধরে ছিলিস তুই ওকে, একটা খারাপ গুণ বের করতে পেরেছিস ওর মাঝে? আমাদের সার্কেলে সবচেয়ে ব্যক্তিত্ব সুন্দর মনের ছেলে হচ্ছে সৈকত, পিওর জেন্টলম্যান, ওর ব্রাইট ফিউচার। আমাদের তিনজনের বিসিএস নিয়ে শঙ্কা থাকলেও সৈকতকে নিয়ে নেই। ওর তুখুর মেধা আর চেষ্টায় আমি হলফ করে বলতে পারি, ঠিক মতো ফোকাস করলে ও প্রথমবারই টিকে যাবে। জানাশোনার মধ্যে আমার তো মনে হয় মনের জন্য ওর চেয়ে ভালো পাত্র তুই পাবিই না। তুই চাইলে ওকে মেনে নিতে পারিস। রুবাব গম্ভীর মুখে রাস্তার দিকে চেয়ে রইল, উত্তর দিল না। খানিক বাদে তারা দেখিয়ে বলল, ফোনটা রাখ, আমার তাড়া আছে। নাহিদ নিল না। ফোন দিয়ে কি করবো, যার ফোন তারই খোঁজ নেই। রুবাব ভ্রু কুচকাল। মানে? 5 দিন হলো সৈকত নিরুদ্দেশ। রুবাব বিরক্তি নিয়ে বলল, গেছে কই শালা? কোনো খোঁজ নেই, বাড়িও যায়নি, কোথায় আছে কেমন আছে কে জানে। রুবাবের কপালে চিন্তার ভাঁজ পড়ল কি ঠাওর করতে পারল না নাহিদ। সে হতাশ স্বরে বলল, কদিন বাদে পরীক্ষা, সবচেয়ে বেশি উৎসুক সৈকত থাকার কথা, অথচ ও নেই। তুই মানবি নাকি মানবি না, এই চক্করে বিগত মাসখানেক পড়ায় মনোযোগ দিতেই পারেনি। এভাবে হলে বিসিএস এ বসতেই পারবে না। কত বছরের পরিশ্রম, স্বপ্ন ওর সব শেষ হয়ে যাবে। না মনকে পাবে আর না বিসিএস, ছেলেটা একদম শেষ হয়ে যাবে রে। আমাদের সার্কেলের মেধাবী ছেলেটার ভবিষ্যৎ অকালে ঝরে যাবে। বন্ধু চিন্তায় উদ্বিগ্ন হলো নাহিদের মুখ। রুবাব উদাস চোখে অন্যদিকে তাকানো তখনও। সে শুনছে নাকি শুনছে না আদৌ জানা নেই। পরদিন সকাল সকাল রুবাবের ঘুম ছুটল ফোনের রিংটনে। অন্তরের কল। ঘুম জড়ানো চোখে ফোন হাতে নিয়ে কানে দিল। গম্ভীর কণ্ঠে বলল, সৈকতের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা যাচ্ছি, মনে যদি বিন্দুমাত্র দয়ামায়া থাকে তবে দেখতে আসিস। কিছু বুঝে ওঠার আগেই ফোনটা কেটে গেল। রুবাব কিছুক্ষণ বুঝেই উঠতে পারল না সে স্বপ্নেই নাকি বাস্তবে বিচরণ করছে। খানিক বাদেই প্রচণ্ড মন খারাপের ভাব নিয়ে রুমে এলো মন। বিমর্ষ স্বরে বলল, সৈকত ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে, কেমন আছে এখন? তুমি যাচ্ছ না দেখতে? রুবাব চট করে চোখ মেলল, চাইল বোনের মুখ পানে। মনে চোখে মুখে রাজ্যের মলিনতা, থমথমে রক্তশূন্য ভাব। ওর অসুখ হলে মনের মুখটা কেমন যেন থাকে। রুবাব দ্বিধার সাগরে ডুবল। তবে কি মনের কাছে সৈকতও এতটাই প্রিয়? অনুভূতি কি তবে দ্বিপাক্ষিক? হাসপাতালের বেডে শুয়ে আছে সৈকত, রুগ্ন বিধ্বস্ত চোয়াল, গায়ে শুভ্রাভ শার্ট রক্তে মাখা, কপাল কোণে শুভ্র কাপড়ের প্রলেপ, বাঁ হাত ব্যান্ডেজে ঢাকা, ডান হাতে চলছে স্যালাইন। প্রাথমিক চিকিৎসার পর বেডে দিয়েছে। শিউরে চিন্তিত বদনে বসা 3 যুবক, সবার চোখে আধা নেমেছে। তার মধ্যে 2জন বন্ধু আর একজন ছোট ভাই। ফোন পেয়েই ছুটে এসেছে। সৈকত বোধহয় বাড়ির পথ ধরেছিল। ওদের গ্রাম থেকে একটু দূরেই দুর্ঘটনাটা হলো। ট্রাক সিএনজিকে চাপা দিয়েছিল এক প্রকার। সংঘর্ষ হতে দেখে দরজার কাছে থাকা সৈকত লাফ দিয়েছে, গিয়ে পড়েছে রাস্তার সাইডে। গড়ানো খেয়ে বাড়ি লেগেছে গাছের সাথে। মাথাকে বাঁচাতে বাঁ হাত এগিয়ে দিয়েছে, ফলে বাঁ হাত চোট লেগেছে অনেকটা। গাছের সাথে বাড়ি খেয়ে আবারও গড়িয়ে পড়েছে মাটিতে। রাস্তার কাজ করা কয়েকটা কংক্রিট পড়েছিল।
ওগুলো কপালে লেগে কেটে গেছে। তবে আপাত দৃষ্টিতে ওর ক্ষতিকে কমই ধরা যায়, কারণ সিএনজিতে যারা ছিল তারা সবাই স্পট ডেড। সবার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একাকার। জানে বেঁচে ফিরেছে কেবল সৈকতই। দুর্ঘটনা কবলিত এলাকায় এক বন্ধুর বাড়িতে ছিল সিফাত। দুর্ঘটনার কথা শুনে অবস্থা দেখতে গিয়েছিল। সেখানে হতাহতদের মাঝে নিজের ভাইকে দেখে ওর মাথায় আকাশ ভেঙে পড়েছিল যেন। দিশেহারা হয়ে বিশ্বাসই করতে পারেনি কিছুক্ষণ। ধাতস্থ হতেই ভাইকে নিয়ে ছুটেছে হাসপাতালে। বাবা মাকে বলেনি, মা হার্টের রোগী, শুনে সহ্য করতে পারবে না। ভাইয়ের অতীব আপন বন্ধু নাহিদকে খবরটা দিয়েছিল। আসামাত্র বন্ধুর অবস্থা দেখে নির্বাক করা। নাহিদের মুখে কালো মেঘের ছায়া, অন্তরে হাস্যঘন চলে আজ ব্যথার আভা। বুক কাঁপছে এখনো। এই কদিনে সৈকত বেশ শুকিয়ে গেছে, চোয়াল ভেঙে গেছে, চোখে নিচে কালি দেখা যাচ্ছে। শান্তির ঘুমটি হয়নি বোধহয়। রুগ্নতা ছাপিয়ে বিষণ্ণতা উকি দিচ্ছে যেন। অন্তর দীর্ঘশ্বাস ছাড়ল। আরেকবার চাইলেও ঘুমন্ত সৈকতের পানি। তারপর সিফাতের উদ্দেশ্যে বলল, সৈকত এই কয়দিন কোথায় ছিল? সিফাত জানালো। নাহিদ অন্তর একে অপরের মুখ চাওয়াচাই করলো। উত্তর দিল না কেউই। সিফাত ওদের চাহনিতে কিছুর আন্দাজ পেল বোধ হয়। প্রশ্ন করলো, হুট করে কাউকে না জানিয়ে বাড়ি আসছিল কেন ভাইয়া? কোনো সমস্যা হয়েছে? নাহিদ কৌশলে সত্য গোপন করলো। আন্টিকে মনে পড়ছিল নাকি তাই হুট করে এলো? সিফাতের মুখ দেখে মনে হলো না যে সে কথাটা বিশ্বাস করেছে। সন্ধিহান তাকালো, তবে কথা বাড়ালো না। অন্তর পরিবেশ ঠিক করতে বলল। সিফাত হতাশ স্বরে বলল, গ্রাম্য হাসপাতালে ওসব মেশিনদানি নেই, মেইন টাউনে নিতে হবে। নাহিদ বলল, তাহলে আমরা এখন ওকে নিয়ে ঢাকা ফিরে যাই, টেস্ট করে সেখানে ভালো ট্রিটমেন্ট নেওয়া যাবে। আলাপনের মাঝে অন্তরের চোখ গেল বাইরের দিকে। এক যুবক উদ্ভ্রান্তের মতো দৌড়ে হাসপাতালে ঢুকছে। বিধ্বস্ত চোখ মুখ, ভীষণ উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক কাউকে খুঁজছে। হন্তদন্ত হয়ে এ রুমে ও রুমে উঁকি দিচ্ছে। যুবকের এমন উদ্ভ্রান্ততা দেখে বিস্মিত হলো অন্তর। ঠোঁটের কোণে হাসি ফুটল। পাশে থাকা নাহিদ তা দেখে ভ্রু কুচকাল। হাসছিস কেন? সামনের দিকে ইশারা করে অন্তর অতীব ধীরে বলল, অবশেষে বন্ধুত্বের জয় হয়ে গেল। অন্তরের চাহনি অনুসরণ করে যুবকের চোয়াল দৃষ্টিগোচর হতেই থমকালো নাহিদ। পরপরই হেসে উঠল, বিড়বিড় করল, কদিন আগে না মরতে আসছিল, বলেছিলিস সব শেষ, হ্যাঁ? আর যখন মরতে বসেছে তখন আর সইতে পারলো না। থেমে অন্তরকে বলল, বেচারা যা অবস্থা, আর কিছুক্ষণ টেনশনে অ্যাটাক ফ্যাটাক করে বসবে। ধরে নিয়ে আয়। খোলা দরজা দিয়ে বাহিরটা দেখা যাচ্ছে। অন্তর বেরিয়ে ডাকলো, রুবাব। অন্তরকে খেয়াল হতেই রুবাব দ্রুত পায়ে এলো। তীব্র উদ্বিগ্নতা নিয়ে বলল, সৈকত কেমন আছে? কোথায় আছে? নিউজে দেখলাম এই রুটের অ্যাক্সিডেন্টে কেউ বেঁচে নেই। সৈকত কি বেঁচে? রুবাবের স্বর অবরুদ্ধ হলো। অন্তর বিস্ময় নিয়ে দেখলো, পরখ করলো রুবাবকে। বোধহয় ঘুমাচ্ছিল। বাসার পরিধেয় টি শার্ট আর 3 কোয়ার্টার, চোখ ফোলা, এলোমেলো চুল। অ্যাক্সিডেন্টের খবর শুনে চেঞ্জ না করে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। ঘন্টা তিনেকের পথ বাইকে পাড়ি দিয়েছে 1.5 ঘন্টায়। ঘন ঘন শ্বাস নিচ্ছে। ওর ভয় আর হৃৎপিণ্ডের মাত্রা জানান দিচ্ছিল দূর থেকে। লাগাতার প্রশ্ন, ভাব, ভঙ্গিমা আর উদ্বিগ্নতা দেখে যে কেউ বলবে এই যুবক রোগী খুব আপন কেউ। কাছের কেউ ছাড়া পর কেউ এমন উদ্বিগ্ন হয়? বন্ধুত্বের মানুষের হাজার ভুল বোঝাবুঝি আসবে, দূরত্ব আসবে, যোগাযোগ বন্ধ হবে, কিন্তু বিপদ এসে হানা দিলে সব ভুলে ছুটে আসবে। এটাই সত্যিকার বন্ধুত্বের ধর্ম। সেই ধর্মের বাস্তবিক প্রতিচ্ছবি দেখছি যেন অন্তর। সন্তুষ্ট চিত্তে বলল, শান্ত হ, সৈকত ঠিক আছে। এই অ্যাক্সিডেন্টে একমাত্র যাত্রী সৈকত, যে বেঁচে ফিরেছে। অনেকক্ষণ একটা শ্বাস আটকে রাখবার পর যেমন মুক্তির পর স্বস্তির নিঃশ্বাস ফেলে, তেমন একটা নিঃশ্বাস ফেলল রুবাব। বিড়বিড় করে কি যেন পড়ল, আলহামদুলিল্লাহ পড়ল বোধ হয়। পরপরই প্রশ্নের ঝুলি খুলে বসলো। কেমন আছে সৈকত? কোথায় লাগছে? ডাক্তার দেখিয়েছিস? কি বললো? সব ঠিকঠাক আছে তো? অন্তর স্মিত হাসল। নিজে গিয়ে দেখ। রুম দেখিয়ে দিল অন্তর। রুবাব দরজা অবধি গিয়ে ভেতরে চাইল।
সৈকতের বাঁ হাতের উপরিভাগে লম্বালম্বি কেটেছে, পুরোটা ব্যান্ডেজে ঢাকা। প্রথমবার দেখে রুবাবের মনে হলো বড়সড় আঘাত লেগেছে। বন্ধুর অবস্থা দেখে আবারও উদ্বিগ্নতা ফিরে এলো রুবাবের। আটকে উঠে বলল, হাতে কপালে লেগে বাজে অবস্থা। এই ভাঙাচোরা হাসপাতালে কিসের ট্রিটমেন্ট নিয়েছিস? কোথায় কিসের সাথে লেগেছে? ঠিকঠাক ট্রিটমেন্ট না নিলে পরে ইনফেকশন হবে। অন্তর আকস্মিক জিজ্ঞেস করলো, তুই না সৈকতের সাথে বন্ধুত্ব শেষ করে ফেলেছিস, তবে এখন পাগলের মতো ছুটে এলি কেন? রুবাব সে কথায় উত্তর দিল না, কথা এড়িয়ে বলল, সৈকত জেগে আছে। অন্তর নেতিবাচক উত্তর দিল। রুবাব ভেতরে গেল, বন্ধুকে দেখে ধীরে বলল, আর লাগছে কোথাও? সিফাত বলল। এক্স-রে করলে বোঝা যাবে। রুবাব বলল। আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি। রুবাব গেল ডাক্তারের সাথে কথা বলতে। এরই মাঝে ঘুম ভাঙল সৈকতের। নাহিদ অন্তর ওর সেবায় মত্ত। রুবাব ফিরে এলো এক ডাক্তারকে সঙ্গে নিয়ে। শোনা গেল রুবাবে চিন্তিত জিজ্ঞাসা, মাসখানেকের মাঝে ঠিক হয়ে যাবে তো ডক্টর? অ্যাকচুয়ালি মাসখানেক বাদে বিসিএস রিটেন। সৈকতের এক্সাম অ্যাটেন্ড করাটা বেশ বলতে বলতে ভিতরে ঢুকছিল। সৈকতের সাথে চোখাচোখি হয়ে গেল। চোখাচোখি হতেই পূর্বাকার দ্বন্দ্বের কথা মনে পড়ল। বাদ গেল না বন্ধুকে করা হেনস্থাও। বিব্রত বোধ করল রুবাব। প্রথমবারের মতো বন্ধুর সামনে জড়তা হলো ওর। অপরদিকে সৈকতের চোখে বিস্ময়। এত কিছুর পর রুবাবের উপস্থিতি ওর কল্পনাতীত। রুবাব এসেছে বিশ্বাস হলো না ওর। কিছুটা সময় লাগলো। ধাতস্থ হতেই চোয়াল গম্ভীর হলো, চোখ বন্ধ করে ফেলল। ডাক্তার চেক আপ করে চলে গেল। রুবাবও যাবার জন্য দরজার মুখ হলো। নাহিদের উদ্দেশ্যে বলল, ভালো ট্রিটমেন্টের জন্য এখনই ঢাকা রওনা হবো আমরা। নাহিদ, ওকে নিয়ে নিচে আয়। নাহিদ সৈকতকে সে কথা বলতেই সৈকত গম্ভীর মুখে স্পষ্ট বলল। আমি ঢাকা ফিরছি না আর। পরপরই সিফাতের উদ্দেশ্যে বলল, সিফাত, আমাকে বাড়ি নিয়ে চল। সৈকতে ঢাকা না ফিরতে চাওয়ার কারণ ধরতে সময় লাগলো না বন্ধুদের। রুবাব দরজার দিকে পা বাড়িয়ে বলল, অন্তর ওকে মনে করিয়ে দে শেখ বাড়ি ঢাকাতেই। তল্পি তল্পা গুটিয়ে বাড়ির পথ ধরা কোনো ছেলের কাছে আমি আমার বোনের বিয়ে দেব না। রুবাবের গম্ভীর কথাটা শোনার পরই তিনটে জলে বিস্ময় দেখা গেল। অন্তর হৈ হৈ করে বলল, এই তুই সৈকতের সালানামা কবুল করে ফেলছিস? রুবাব না সম্মতি দিল আর না দ্বিরুক্তি করলো, কিছুই করলো না, কেবল ধীরে বলল, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, আমি গিয়ে বসছি, তোরা ওকে নিয়ে আয়। রুবাব চলে গেল। সৈকত বিস্ফোরিত চোখে চেয়ে রইল দরজার দিকে। ওর হজম হচ্ছে না ব্যাপারটা। রুবাব পরোক্ষভাবে বলে গেল, ঢাকা ফিরে মুনের সাথে ওর বিয়ে দিবে। অনুমতি দিল নাকি সম্মতি? অবিশ্বাস্য লাগছে সৈকতের। দ্বিধা নিয়ে চাইলেও নাহিদের পানে। নাহিদ হেসে বলল, আলহামদুলিল্লাহ, রুবা সত্যি তো শালা হয়ে যাচ্ছে ফাইনালি। হ্যাঁ, অন্তর এসে ওকে ধরে উঠিয়ে বসালো। কাজ চাপড়ে বলল, তোর বাপ পারাজের কাহিনী শেষ, এবার রোমিও জুলিয়েটের কাহিনী পড়বি। খুশিতে হোক কিংবা বন্ধুর কথায় আকস্মিক হেসে ফেলল সৈকত। মন খারাপের মেঘ এক আকাশ পেরিয়ে পূর্ণতায় রূপ নিল। তবে কতদিন অপেক্ষা করেছে এই ক্ষণের, কত প্রতীক্ষার পর এলো সেই ক্ষণ। অবশেষে এলো, তাও এই হাসপাতালে। সৈকতের চোখে মনের হাস্যোজ্জ্বল জল ভাসল। সৈকতের মন বলে উঠল, তোমাকে পাবার অনুমতি পেয়েছি এত কিছুর পর, তবুও স্বস্তি, তবুও শান্তি। চন্দ্র কথা যে হতে যাচ্ছে আমার রমণী। তোমার এই মুখখানা আর মনখানাতেই আমার হাজার আঘাত মাটি। তোমাকে পেতে শত আঘাত সহিত রাজি। ঠোঁটের কোণে হাসির রেখা এঁকে মনে ভালোবাসার উপকথা লিখে গেল সৈকত। চন্দ্রকথা, আমি তোমার প্রণয়ে বাধা পড়েছি অনেক আগেই। এবার আমার প্রণয়ে বাধার পালা তোমার। তৈরি থেকো, আসছি আমি। সৈকতকে ভীষণ খুশি দেখালো। চোখ মুখ দেখে বোধগম্য হয় এই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষটাই ওই। অন্তত খুশি মনে বন্ধুর খুশি দেখছিল দুই বন্ধু। প্রাপ্তির হাসি শুধু সৈকতের ঠোঁটেই নয়, ওদের দুইজনের ঠোঁটেও। নাহিদকে দাঁড় করিয়ে বলল, যা বেটা, জিলে আপনি জিন্দেগি। সৈকত প্রসন্ন মুখে কিছু বলতে নিচ্ছিল, তখন চোখ পড়ল ছোট ভাইয়ের দিকে। সিফাত বিস্মিত চোখে চেয়ে আছে ওর পানে। ভাইয়ের সামনে নিজের অনুভূতির উন্মোচনের বিব্রত বোধ করল সৈকত। কেসে উঠল, ধীর পায়ে হাঁটা ধরল।
নাহিদ গিয়ে ধরলো ওকে। অন্তর হয়ে গেল সিফাতের সাথে। ওরা একসাথে পা চালালো। সিফাতকে ভীষণ দ্বিধান্বিত দেখাচ্ছে। খানিক আগে বোধ হওয়া বিষয় নিয়ে কিছু জিজ্ঞেস করবে কিনা দ্বিধায় আছে। ও দ্বিধা বুঝে অন্তর বলল, আন্টিকে বলবে সৈকতের বিয়ের পাত্রী দেখার পাত্রী বাছাইয়ের পর্ব সৈকত ইতিমধ্যে শেষ করে ফেলেছে, শুধু সানাই বাজানো বাকি। সিফাত কৌতূহলী প্রশ্ন। ভাবি কি রুবাব ভাইয়ার বোন? অন্তর হাসলো, স্পষ্ট সম্মতি। সিফাত বেশি খুশি হলো। এবার তার সিরিয়ালও আসছে। তবে ভাইয়ার বিয়ের পরদিনই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুলবে। মনে মনে সিদ্ধান্ত কষে ফেলেছে। সাধারণত অ্যাম্বুলেন্সের বেডের স্থানটা পেশেন্টের জন্য বরাদ্দ, কিন্তু এখনকার দৃশ্য ভিন্ন। রোগী সিটে বসা, রোগীর বন্ধু বেডে শুয়ে আরামসে ঘুমাচ্ছে। অ্যাম্বুলেন্সে উঠতেই সৈকত বেডে বসেছিল। অমনি অন্তর এসে শুয়ে পড়ল। বলল, তোর জন্য সকালে ঘুমাইতে পারি নাই, এখন আমি ঘুমাবো। সৈকত বলল, তুই ভুলে যাচ্ছিস শালা, রোগী আমি। অন্তর চোখ বন্ধ করেছিল, আবার খুলে ফেললো। উঠে বসলো। রুবাব বসেছে সামনে। রুবাবকে ডাকলো। রুবাব। রুবাব ঘাড় ঘুরিয়ে চাইল। অন্তর রুবাবকে দেখিয়ে সৈকতকে বলল, এ হলো রুবাব, সম্পর্কে তোর শালা। আজ থেকে ওকে শালা ডাকবি। জলজ্যান্ত শালা থাকতে আর কাউকে শালা ডাকবি না। তোর নজর খারাপ, শালা ডেকে ডেকে সত্যি শালা বানিয়ে দিস। এখন শালা দুলাভাই আলাপ কর, আমাকে ঘুমাতে দে। অন্তর আবার শুয়ে চোখ বুঝল। রুবাব সৈকতের চোখাচোখি হলো। কিসে যেন জড়তা হানা দিল। চোখ ফেরালো দুজনেই। পুরনো সম্পর্কে ফাটল আর নতুন সম্পর্কে সংমিশ্রণে জড়তার মাত্রা বেশ। আঁকের মতো ঠিক হচ্ছে না ভাবখানা। রুবাবের আচরণে সৈকত কষ্ট পেয়েছে বটে, তবে প্রাপ্তির ছোঁয়া সেই কষ্ট দূর হয়ে গেছে। কিছু পেতে হলেই কিছু ছাড়তে হয়। আগের কথা ধরে বসে থাকলে সৈকতের ক্ষতি। মনকে পাওয়া হবে না। মন সৈকতের জীবনের উপহার নয়, অর্জন। এমন অর্জনের জন্য এক একটু কষ্ট ভোলাই যায়। সৈকত আবার মজলো মন ভাবনায়। হ্যাঁ মন বল। ফোন কানে দিয়ে বলা রুবাবের কথায় ঘোর কাটল সৈকতের। উদ্গ্রীব হয়ে চাইল ফোনের দিকে। রুবাব কথায় বলে যাচ্ছে। আমরা ঢাকা ফিরছি। ওপাশ থেকে কিছু বলল। রুবাব কিছু বলার আগে সময় নিল। ঠিক আছে, বেশি লাগেনি। কথার ভাবে সৈকত বুঝতে পারলো মন ওর কথাই জিজ্ঞেস করছে। কি ভীষণ খুশি হলো সৈকত। রুবাব এক পলক চাইলো ওর দিকে, তারপর ফোনে বলল, চিন্তা করিস না। ফোন রাখার পর বলল, না। অ্যাক্সিডেন্টের কথা কে বলেছে মনকে? নাহিদ বলল, যা বেটা যা, তোকে ফোনে নামিয়ে মুনকে কল দিয়েছি। ও ফোন রাখার পরে ট্রাইয়ে তোকে পাওয়া গেছে। পরপরই বলল। মুন চিন্তা করতেছে। রুবাব অনমনেই বলল, তাই তো দেখেছি, এটা ফোনের 11তম কল। মনের চিন্তা বসরা আর 11টার কলের কথায় সৈকত পারলে ডানা ভাড়া করে আকাশে উড়াল দেয়। মনকে দেখার জন্য মন উদ্গ্রীব। সে আকাঙ্ক্ষা পূরণ হলো সেদিনই। অপ্রকাশিত সাক্ষাৎ পেয়ে গেল সৈকত তার চন্দ্রকথার। ছেলের বন্ধুদের বেশ স্নেহ করেন মনির শেখ এবং তারিনা। ভদ্র, নম্র, সভ্য স্বভাবের ছেলেগুলোর আচার ব্যবহারে মুগ্ধ হন। স্নেহটা আপনা আপনি এসে যায়, আসে কৃতজ্ঞতা বোধ। সাধারণত খারাপ বন্ধুদের সঙ্গ অনেক ছেলের বিপথে যাবার কারণ হয়। এক্ষেত্রে বাবা মারা ছেলের বন্ধুদের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে অপছন্দ করেন, ছেলেকেও দূরে রাখার চেষ্টা করেন। কিন্তু মনির শেখের একমাত্র ছেলে রুবাব বন্ধুদের সাথে থাকলে তিনি নিশ্চিন্ত থাকেন। মনে হয় না, ছেলেটা খারাপ পথে যাবে না, বন্ধুরা যেতেই দেবে না। স্বভাব থেকে তাদের ছেলের ক্ষেত্রটা ভিন্ন। তাদের বাউন্ডারি ছন্নছাড়া ছেলেটা বিপদ থেকে বরং সুপথে এসেছে বন্ধুদের কল্যাণে। এই তিন বন্ধুর প্রভাবে তাদের মাঝে ভদ্রতা, নম্রতা, জীবনের প্রতি গম্ভীরতা এসেছে। পড়াশোনায় হেলা করা ছেলেটা বন্ধুদের পাল্লায় পড়ে বিশেষ দেবার মনস্থির করেছে। আজকাল তাকেও খুব পড়তেও দেখা যায়। ব্যাপারটা বাবা মায়ের বিস্ময় আকাশচুম্বী। এই চমৎকারের জন্য তারা ছেলেদের বন্ধুদেরকেই দায়ী করেন, কৃতজ্ঞতায় ভাসেন। তাদের ছেলের বিপদ আপদেই তাদের আগে ছেলের বন্ধুরাই ছুটে আসে। ওদের আন্তরিকতায় বরাবরই মুগ্ধ হন। অভিভাবকহীন একলা শহরে বাস করা এই ছেলেদের জন্য মায়া হয় তাদের। বাসায় ভালো মন্দ রান্না হলেই ছেলেকে বলেন, বন্ধুদের ডেকে নে,
নয়তো তাই না খাওয়ার প্যাকিং করে হাতে ধরিয়ে দেন। আজ যখন ছেলের বন্ধুর মর্মান্তিক অবস্থার কথা শুনলেন তখন অন্তরাত্মা কেঁপে উঠেছিল দুজনারই। জৈন তো জোহরের নামাজে খুব দোয়া করছিলেন, ঢাকা নিয়ে আসার অপেক্ষায় ছিলেন। ঢাকায় এসে পৌঁছানোর পরই স্ত্রী সমেত হাজির হয়েছেন হাসপাতালে। একা বাড়িতে মেয়েকে নিয়ে রেখে আসার সাহস না থাকায় মেয়েকেও সঙ্গে এনেছেন। এখন সৈকতের পাশেই বসে আছেন। অ্যান্টিবায়োটিকের প্রভাবে চোখে ঘুম ধরেছে সৈকতের। চন্দ্রপ্রকথার আগমনের টেরটিও পায়নি। মনি শেখ, তারিনা এবং মুনের দৃষ্টি কেবল সৈকতের পানে, বাদবাকি সবার দৃষ্টি মুনের মুখপানে। সবাই সূক্ষ্মদর্শীতে যাচাই করতে চাইছে সৈকতের অসুস্থতায় মনের প্রতিক্রিয়া। রুবাব অন্তর্ভেদী চোখে পরখ করছে বোনকে। সহানুভূতি নিয়ে সৈকতকে দেখছে মন। ওর চোয়ালে প্রেমিকার মতো দুঃখ নেই, কেবল সহানুভূতি আছে। চোখে জল নেই, তবে মুখে কিঞ্চিত গুমট ভাব আছে। মেয়েটা ধরতে পায় না, নিজের অজান্তেই সৈকতের জন্য ওর খারাপ লাগছে। সকালে মনে অস্থিরতা দেখে যে সন্দেহ প্রকট হয়েছিল তা বিলীন হয়েছে এক্ষণে। দুর্বল নেত্র থেকে ঘুমের লেশ ছুটতেই কানে সুরেলা এক নারী কণ্ঠ ভেসে এলো। চোখ বন্ধ করে ভ্রু কুচকালো সৈকত। তারপর নিভু নিভু চোখে তাকালো। সম্মুখে থাকা মানুষটাকে দেখি ভূত দেখার মতো চমকে উঠল। নিভু চোখ পুরো মেলে গেল। চেহারায় ভর করলো রাজ্যের বিস্ময়। স্তব্ধ হয়ে চেয়ে রইল। ও হৃদয় আন্দোলিত হলো অপ্রত্যাশিত মুখদর্শনে। চন্দ্রকথা। আকস্মিক পরিবর্তিত সৈকতের মুখভঙ্গি চোখ এড়ালো না বন্ধু ভাই কারোরই। তারা যেন দূর থেকেই সৈকতে উত্তেজিত ভাবনা টের পেল। মনকে দেখার পর চোখের চেহারায় হুট করে একটা বালক দেখা গেল। বিস্ময়ের সাথে প্রশান্তি, প্রেম আর সুখবোধ খেলে যাচ্ছিল। ওরা স্পষ্ট দেখল কেবিনে এতগুলো মানুষ, অথচ সৈকতের খেয়াল কেবলই মনের দিকে। অন্য কারো উপস্থিতি টেরই পায়নি। মনের কাছাকাছি আছে ওর বাবা মা। সৈকতের আচরণ তারা ভালো চোখে নাও দেখতে পারেন। রুবাব সূক্ষ্ম চোখে বন্ধুর সুখ দেখে গলা খাখারি দিল। জানান দিল কেবিনে শুধু মন নয়, আরো অনেকেই আছে। নাহিদ জোরে জোরে বলে উঠল, একটু বেটার বের করছিস সৈকত? সৈকত তাকালো বন্ধুর পানে। নাহিদ মনের বাবা মায়ের দিকে ইশারা করলো। এতক্ষণে সৈকতের দৃষ্টিগোচর হলো তারা। চোখাচোখি হলো রুবাবের সাথে। সে সংযত হলো, কিছুটা লজ্জাও পেল বোধ হয়। বন্ধু বিব্রত মুখখানা দেখে কেন যেন হাসি পেল রুবাবের। মনের জায়গায় অন্য কোনো মেয়ে হলে এ নিয়ে বেশ মজা নিত সে, কিন্তু বন্ধুর প্রেয়সী নিজেরই বোন বলে মজা তো দূরে থাক, হাসিটাকেও লাই দিতে পারছে না। অন্যদিকে ফিরে গেল সে। সৈকত গলা ছেড়ে মনি শেখের উদ্দেশ্যে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। রুগ্ন অবস্থায় ও সৈকতের ভদ্রতার বালাই দেখে প্রসন্ন হাসলেন মনির শেখ। স্নেহের সুরে বললেন, এখন কেমন লাগছে বাবা? সৈকত নম্র সুরেই উত্তর দিল। আলহামদুলিল্লাহ। তারিনা দাঁড়িয়েছিলেন। সৈকত বলল, আন্টি বসুন। কষ্ট করে আসতে গেলেন কেন? আমি ঠিক আছে। তারিনা কোমলতা নিয়ে বলল, কি বলো বাবা, ছেলের কাছে আসতে মায়ের কষ্ট হয়? তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে এত মন কাঁদছে আমার। পথ জানা থাকলে আমি তখনই ছুটে যেতাম। সৈকত প্রশ্রয়ের হাসি দিল। এ কথা সত্য যে তারিনা তাদের সন্তানের মতো স্নেহ করে। এক্স-রে করা হয়েছে, রিপোর্ট দেখে ডাক্তার বলেছে চিন্তা কিছু নেই। হাতে ফ্র্যাকচার হয়নি, কেটেছেই কেবল। কাল রিলিজ দেওয়া হবে। সেই প্রসঙ্গে তারিনা বললেন, শুনলাম কাল রিলিজ দিবে তোমাকে। তুমি কিন্তু হাসপাতাল থেকে শেখ বাড়িতে যাবে। তোমার মা যেহেতু সেখানে নেই, তবে হই মায়ের কাছেই থেকেও। কি সুন্দর কথা। মনটাই ভালো হয়ে গেল সৈকতের। ওর মা থাকলেও এমনই করতো। তারিনা আর আবদারে না করতে পারল না। সে তার মনোভাব জানালো নাহিদের পানে চেয়েই। কেবল এক পলক তাকালো। তাতেই নাহিদ বুঝে গেল সৈকত শেখ বাড়িতে যেতে চাইছে না। নাহিদ অন্তর আর রুবাবের এক পলকে চোখাচোখি হলো। চোখেই কথা হলো। অন্তর মুখ খুলল, সে না হয় থাকা যাবে, কিন্তু আন্টি এখন আপনাদের বাসা তো অনেক দূর। কাল রিলিজ দিলেও চেক আপে থাকতে হবে। ডক্টর এখন জার্নি করতে মানা করেছে। কদিন ফুল বেড রেস্ট। তাল মিলালো নাহিদ। হ্যাঁ,
ওদিক থেকে আসতে যা ট্রাফিক পড়ে, একবার আটকে গেলে কয়েক ঘন্টা বের হওয়া যাবে না। এতে আরো অসুস্থ হয়ে যাবে। আমাদের বাসাটা তো কাছেই, ওখানে নিয়ে যাই বরং। তাই না বলল। কিন্তু ওখানে গিয়ে দেখভাল করবে ওর? ছেলেটা অসুস্থ, দেখাশোনার জন্য তো মানুষ লাগবে। এবার মুখ খুলল রুবাব, দৃঢ় স্বরে বলল, আমরা আছি না, আমরা খেয়াল রাখবো ওর। হাসপাতাল থেকে আমিও বাসায় উঠবো। আমি নাহিদ অন্তর তিনটা বন্ধু থাকতে সৈকতের দেখার জন্য আরো মানুষ লাগবে। রুবাবের স্বরে মনে ছোঁয়ালে সবটাই বন্ধুত্বে প্রগাঢ় ছোঁয়া। ঠিক আগেকার মতো মাঝের সময়টায় হওয়া আকাশ পাতাল ঘটনা মারিয়ে দাঁড়িয়ে আছে বন্ধুত্বটা। সৈকত আনমনেই হাসল। এই ক্ষণে ওর মনে হচ্ছে ওর বন্ধুকে ফিরে পেয়েছে ও। সায় জানালো, আমি এমনি ঠিক হয়ে যাব, এত ব্যতিব্যস্ত হবেন না আন্টি। সবার এক সুরে কথার উপর কথা বাড়ালেন না তাই না, বললেন, বাসায় নাই বা গেলে, কিন্তু আমি খাবার পাঠাবো প্রতিদিন, তাতে আপত্তি করতে পারবে না? সৈকত মনের দিকে চাইল এক পলক, তারপর স্মিত হেসে সায় দিল। মনি শেখের ফোন আসায় কথা বলতে বলতে বাইরে গেছেন, তাই না টুকটাক কথা বলছিলেন। এক পর্যায়ে রুবাব উঠে বলল, মা একটু বাইরে আসো তো। মাকে ডেকে নিয়ে গেল বাহিরে। বাদ বাকি রইল নাহিদ, অন্তর, মন আর সৈকত। সিফাত বাইরে, মন এক কোণে নিশ্চুপ বসে আছে। জানালার বাইরে চোখ ফেলে রাতের আকাশ দেখছে। খানিক পরপর দৃষ্টি ফেলে ওকেই দেখছে সৈকত। নাহিদ ফোন দেখছিল। অন্তর বলল, সিফাত কই গেছে, এখনো এলো না? নাহিদ চোখ তুলে ইশারা বুঝে বলল। চল দেখে আসি। অন্তর মনের উদ্দেশ্যে বলল, পিচ্ছি, তুমি একটু বসো, আমরা বাইরে আছি, কেমন? মন সায় জানালো। নাহিদ অন্তর সবে উঠে হাঁটা ধরেছে, অমন সময় সিফাত এসে ঢুকলো কেবিনে। অন্তরের মুখ কুচকে ফেলল। এই ছেলে আসার আর সময় পেল না। বিরক্তি রেশ কাটবার আগে আরেক গরদ করে বসলো। নিশ্চুপ বসা মেয়েটার পানে চেয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি। অন্য মানুষকে মন চমকে উঠল। আকস্মিক ভাবি সম্বোধনে ধাবাচাকা খেয়ে গেল। বিস্ময় নিয়ে চাইল, ভাবলো হয়তো অন্য কাউকে বলছে, কিন্তু আগন্তুক ওর দিকেই তাকিয়ে আছে। হাসি হাসি মুখে মন ভ্রু কুচকাল। আমাকে বলছেন? সিফাত সরল মনে বলল। কথার মাঝে আকস্মিক কেসে উঠল সৈকত। ক্রূর চোখে তাকালো ভাইয়ের দিকে। এই ছেলে শুরু হবার আগেই সব শেষ করে দিবে। সিফাত কথা সম্পন্ন করতে চাইলেও নাহিদ এসে টেনে নিয়ে গেল। অন্তরকে থামিয়ে ধীরে বলল, তোমার ভাবি ভাই আর তোমার ভাইয়ার সেটিং হয়েছে, ভাই ভাবি হয়নি। সিফাতকে টেনে নিয়ে যেতেই হাত ছাড়ল সৈকত। মনের দিকে চাইতেই দেখলো মন প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে ওর পানে। চোখাচোখি হতেই প্রশ্ন করলো, এই ছেলেটাকে আমাকে ভাবি কেন ডাকলো? সিফাতকে নাচে নাই স্বস্তি নিঃশ্বাস পেল সৈকত। হেসে বলল, ছেলেটা বোধহয় তোমাকে ওর ভাইয়ের জন্য পছন্দ করেছে। মন অবাক হলো। ওর ভাইকে? সৈকত হাসলো, উত্তর দিল না। মন বিরক্তি নিয়ে বলল, অদ্ভুত কি অদ্ভুত? ছেলেটা। ছেলেটার ভাই কিন্তু ভালো আছে, তুমি তাকে বিয়ে করতেই পারো। মুখ চেপে হাসলো সৈকত। নিজের ঢোল নিজে পেটাতে গিয়ে হাসি পাচ্ছে। মন অবাক হলো। আপনি চেনেন? সৈকত চাপা হেসে সায় জানালো। মন জানতে চাইলো, কে? আমার কেবল বুঝানোর দায়, বুঝে নেয়ার দায়টা তোমার। রহস্য করে বলল সৈকত। মন বুঝলো না, বিরক্তি নিয়ে বলল, আপনি এত রহস্য করেন কেন? সৈকত বলল, এই রহস্যের জট যেদিন খুলতে পারবে, সেদিন আমার চোখে চোখ মেলাতে দ্বিধা হবে তোমার। কেন দিতে হবে? আশ্চর্য, এত খুঁজেও মানে বুঝলো না মন। নীরবতা চাদরে ঢাকলো গা। আকাশ পানে চাইলেও সৈকত মনের দিকে চেয়ে বলল, আজকের চাঁদটা সুন্দর। আকাশে টিমটিমে আলোর হাজারো তারা, কিন্তু চাঁদের চিহ্ন অবধি নেই। মন আকাশে চোখ বুলিয়ে বলল, চাঁদ পেলেন কোথায়? আমি তো কোনো চাঁদ দেখতে পারছি না। আমি তো একটা চাঁদ দেখতে পাচ্ছি। মন ইতি ইতি করে খুঁজলো চাঁদ, দেখা না পেয়ে উঠে এলো। সৈকতের দিকে এসে চোখ ফেলল জানালায়। এখান থেকে দেখা যাচ্ছে কিনা। না, না দেখে বলল, আপনার এখান থেকেও তো দেখা যাচ্ছে না। চাঁদ তোমার চোখে যায় না দেখা, অথচ আমার চোখে সর্বত্রই চাঁদের আভা। আমি আকাশ দেখিনি, কিন্তু চাঁদ দেখেছি।
একখানা চাঁদ নিজের হলে চাঁদ ভাসতে আকাশ লাগে। বিড়বিড় করলো সৈকত। মন শুনল না, বুঝলও না, জানলো না সম্মুখে থাকা মানুষটার প্রেমের আখ্যান। মন আকাশ দেখছিল, সৈকত দেখছিল ওকেই। এই মেয়েটাকে আপন করবার অনুমতি পেয়ে গেছে ও। প্রেমের আখ্যান পড়াতে চাইছে, কিন্তু মেয়ে তো বোকার রানী, অবুঝপনায় মত্ত। সৈকত বলল, শোনো, মন চাইল। সৈকত বলল, সমুদ্র কেমন লাগে তোমার? মনের স্বর চঞ্চল হলো। সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। সৈকত চমৎকার হাসলো। তাই? হ্যাঁ, আপনার কি ভালো লাগে? মনের চোখে চোখ রেখে সৈকত বলল। আমার চাঁদ ভালো লাগে। সৈকতের এক একটা কথায় গভীরতা অনেক। সূক্ষ্ম মনে তীক্ষ্ণ করে ভাবলেই বোধগম্য হবে। সমুদ্র মনে সৈকত নিজেকে বুঝিয়েছে, আর চাঁদ মানে মনকে বুঝিয়েছে। এই ব্যাপারটা না ভেবে কৌতুক করল মন। এই জন্যই সবখানে চাঁদ দেখেন? সৈকত হাসতে হাসতে বলল। তুমি বড্ড বোকা। মন প্রতিবাদ করলো। মোটেও না। আমি তোমাকে চালাক হওয়ার এত উপায় বলে দিচ্ছি, তবুও তুমি চালাক হচ্ছ না, বোকাই রয়ে গেলে। ভাইয়া বলেছে আমি বোকা, আপনিও বলছেন আমি বোকা। আমি কি বোকামি করেছি বলুন তো? আশ্চর্য! প্রশ্নবিদ্ধ মনে জানতে চাইল মন। সৈকত ছোট কামড়ে হাসলো, রহস্য জাল খুলল না। সেইক্ষণে অন্তর ফিরে আসলো, এসে আকস্মিক সৈকতের পাশে বসে গেল। সৈকত ভ্রু কুঁচকাল। এমন হন্তদন্ত হয়ে নাহিদের আগমনের কারণ ধরতে পারল না। খানিক বাদে যখন রুবাব বাবা মাকে নিয়ে রুমে ঢুকলো, তখন বোধগম্য হলো। বন্ধুর পানে কৃতজ্ঞের চাহনি দিল। 3 দিন বাদে বাড়ি এসেছে রুবাব। সৈকতকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার পর আর ফেরা হয়নি। আজ ফিরে সর্বপ্রথম শাওয়ার নিয়েছে। ওয়াশরুম থেকে বেরোতেই দেখলো মন এসে দাঁড়িয়েছে দরজায়। ওকে দেখে বলল, চা দিব ভাইয়া? দে। চুল মুছতে মুছতে রুমে এলো রুবাব। মন ফিরে যাচ্ছিল, আকস্মিক ডাকলো রুবাব। মন। মন ফিরে বলল, জি ভাইয়া। পরবর্তী কথা বলার আগে সময় নিল রুবাব। রয়ে শুয়ে বলল, তোর কোনো পছন্দ আছে? ভাইয়ের কাছ থেকে অপ্রত্যাশিত প্রশ্ন পেয়ে থমকে গেল মন। খানিকক্ষণ কথা বলতে পারল না, নিজেকে ধাতস্থ করে মাথা নাড়ল। রুবাব স্বস্তির নিঃশ্বাস ফেল। তারপর কোমল স্বরে বলল, আমি যদি তোর জন্য কাউকে পছন্দ করি, তোর আপত্তি থাকবে? ভাই ওর জন্য কাকে পছন্দ করে এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে চাঁদ সমুদ্রের সমীকরণ মিলে গেল। বসন্তের পরন্ত বিকেলের চঞ্চল হাওয়া যেন সবে ছুঁয়ে গেল মুনির মন। রুবাবের রহস্য কথায় রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সামনে এলো অপ্রত্যাশিত অপ্রকাশ্যে এক ধ্রুব সত্য। আর ধ্রুব সত্য হলো শকত ওকে ভালোবাসে। শকতের চন্দ্রকথা জায়গায় নিজেকে দেখে বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। শকত ওকে ভালো ভাবতে গেলে ভাবনার তালগোল পাকিয়ে বসে। কিছুতেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। শকতের সাথে নিজেকে মেলাতে গেলে লাজুকতার দল কাবু করছে। সমীকরণ মিললেও নিজেরা মিলছে না। শকত আর ও এটা কি হয় নাকি? মানুষ পথে ভাসছে কেবল কিছু স্মৃতি, কিছু কথা। ভার্সিটি গেটে শকতকে দাঁড়িয়ে থাকার কথা, রিস্কা ঠিক করে দেওয়া, বৃষ্টিতে ছাতা দেওয়া। তারপর যখন ওর বিয়ে ভাঙলো, তারপর একদিন ভার্সিটি দেখা হওয়া। মন কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েও যখন বলল, আপনাদের মতো 3টা ভাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার তো ভাগ্য ভালো, এভাবে ভাই হয়েই থাকবেন সব সময়। তখন আকস্মিক শৌকতে কেসে ওঠা, তাতে নাহিদ অন্তরের হেসে ওঠা। মন কারণ জিজ্ঞেস করলে শৌকত এড়িয়ে যাওয়া। বুঝবে না তুমি? ওনারা হাসলো কেন? কেন বুঝবো না? আমি সব বুঝি। আচ্ছা, তবে এটাও বুঝে নাও যে এখানে সবাই তোমার ভাই নয়, কেউ ভিন্ন মনোভাবও রাখতে পারে। কদিন আগের বলা কথা। বুঝানোর দায় আমার, বোঝার দায় তোমার। তখন ব্যাপারগুলো স্বাভাবিক ভাবে নিলেও আজ অস্বাভাবিক লাগলো বটে, এবং প্রতিটি ঘটনার রহস্য বেরোলো। হাসপাতালে সেদিন শৌকতে আকাশের চাঁদ নয়, ওর রূপের প্রশংসা করেছিল। মন সবার মতো নিজের চোখও বোকাটে বনে গেল। যে মানুষটাকে দেখার জন্য ও ব্যাকুল হয়েছিল, সে মানুষটা মন নিজেই শৌকতের চন্দ্রকথা কত প্রশ্ন করেছে। আমি ওনাকে দেখব বলে বায়না ধরেছে। না বুঝে শৌকতকে করা প্রশ্ন আর শৌকতের মনোভাব মনে পড়তেই ভীষণ লজ্জা পেল মন। কি বোকামি করেছে সে, এখন শৌকতের সামনে পড়বে কিভাবে? ওর কানে ভাজলো শৌকতের প্রগাঢ় সুরের কথা। আজকের চাঁদটা সুন্দর,
ধুরন্ত লোকটা কৌশলর থেকে কথা আদায় করে নিয়েছে। বোকাটে মন না বুঝে বলে দিয়েছিল ভীষণ ভালো লাগে তার। তারপর কি যে খুশি হলো শৌকত। তখন এত খুশির মানে না বুঝলো, এখন বুঝলো। নিজের বোকামতে নিজেই পাতালপুরে লুকাতে ইচ্ছে করছে। ইস, এতটা বোকাশি হলো কিভাবে? নিজের নাম নিয়ে একটু ভাবলে বেরিয়ে আসতো মন মানে চাঁদ, চন্দ্র মানে ও চাঁদ। নিজের মাথা বাড়ি দিল নিজেই। অস্বস্তিতে পণ করেছে আর কখনো শৌকতের সামনে যাবে না। প্রতিশ্রুতি রেশ ধরে দুদিন গেল না, ভার্সিটি গেল না, ঘরে দোল আটকেতে নিজের বোকামির জন্য নিজে শাসিয়ে গেল। এখন ভাইয়ের সামনে যেতেও লজ্জা লাগছে। ভাইয়া অবধি বুঝে গেছে, অথচ সে বুঝেইনি। প্রতিশ্রুতি জলাঞ্জলি হলো বেলা গড়াতেই। মনের আজ প্রেজেন্টেশন আছে, না গেলেই নয়। সকাল সকাল উঠে টুকটাক প্রস্তুতি নিল। প্রেজেন্টেশনের ফর্মাল ড্রেস আপ পরে যেতে হয়। মন সবসময় শাড়ি পরে যায়, আজও সাদা কালো মিশানো একটা সুতির শাড়ি পরেছে। এ অবধি ঠিক ছিল। বিপত্তি হলো বেরোবার সময়। মা একটা খাবারের ব্যাগ এনে বললেন, যাওয়ার পথে দিয়ে যাস। কোথায়? সৈকতদের বাসায়। শৌকতদের বাসায় শৌকত থাকবে নিশ্চয়ই। মন হকচকে গেল। না, আমি যাব না। কেন যাবি না? ওইখানে রুবার আছে তো, বাসায় যেতে হবে না? বাসার নিচে দাঁড়িয়ে রুবাকে ফোন দিবি, রুবা এসে নিয়ে যাবে। প্রতিদিন তো অফিস যাবার সময় বাবা দিয়ে আসে, আজ আমি কেন? কারণ তোর বাবা আজ ভোরেই বেরিয়ে গেছে। কথা বাড়াস না, ছেলেগুলো না খেয়ে আছে, নিয়ে যা। মন কোনোভাবে রাজি হলো না। ভাইয়াকে বলো এসে নিয়ে যাক, আমি যাব না। তারই নাও নাছরবান্দা। খাবারগুলো মনের হাতে দিয়ে ছাড়বেন। বাসা যাবার হলে জোর করতেন না। যেহেতু বাসা যাবেন, সামনের ওভাবে এসে নিয়ে যাবে, সেহেতু সমস্যা কোথায়? রাত জেগে পড়েছে ছেলেরা, এখন কি অভক্ত রাখবেন? এক প্রকার জোর করে দিলেন। মায়ের জোরাজোরিতে মন বাধ্য হয়ে টিফিন বক্সের ব্যাগ হাতে নিল। ভাবল বাসার ত্রিসীমায় যাবে না, দূরে দাঁড়িয়ে ভাইয়ার হাতে টিফিন ব্যাগ দিয়ে ছুটে দিবে। সে ভেবে রওনা হলো। মাকে বলে গেল, আমি বেরোচ্ছি, তুমি ভাইয়াকে কল করে নিচে থাকতে বলো। তারা না নাকশ হয়ে বললেন, রাত জেগে পড়ে ভোরে ঘুমিয়েছে ছেলেটা, এত তাড়াতাড়ি জাগানো ঠিক হবে না। ঘুমাক এখন, কাছাকাছি গেলে তুই কল দিয়ে ডেকে নিস। মায়ের কথা পরিপ্রেক্ষিতে মন শৌকতের এলাকায় ঢুকে শৌকতকে ফোন দিল। ফোন বেজে কেটে গেল, কেউ তুলল না।